এই যে আপনার গত গত 4 জন সেনাপ্রধান, জেনারেল মঈন ইকবাল করিম ভুঁইয়া, জেনারেল আজিজ এবং জেনারেল শফিউদ্দিন আহমেদ, এটা এটা আপনাকে হিসাব করতে হবে যে কে কে কার থেকে বেশি বা কম এই শেখ হাসিনাকে অগণতান্ত্রিক প্রক্রিয়ায়, অসাংবিধানিক প্রক্রিয়া ক্ষমতা কন্টিনিউ করার জন্য প্রকাশ্যে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সহায়তা বা সমর্থন করেছে। আমাদের যে প্রধান বিচারপতি, আমাদের যে পুলিশের আইজিপি, আমাদের যে রাষ্ট্রপতি, আমাদের যে ইলেকশন কমিশনার, ক্যাবিনেট সেক্রেটারি, পররাষ্ট্র সচিব, আমাদের জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, যে 26 জনের নাম পত্র পত্রিকায় এসেছে যে তারা ভার্চুয়ালি একটি অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এই শেখ হাসিনাকে এই 2024-এ ক্ষমতা কন্টিনিউ করেছে। একইভাবে 2018 সালে যে 24 জন ছিল, 2014 যে 24 জন ছিল, 2018 যে 24 জন ছিল, এদের প্রতিও মেসেজ, প্লাস বর্তমান যারা কুশীলব আছেন, যারা সহযোগিতা করছেন এবং করে যাচ্ছেন, ওদের জন্য একটা মেসেজ। আরেকটি, এবং যে কর্মকর্তা রিটায়ার করেছে এবং বর্তমান আইজিপি যে 1 মাস পরে রিটায়ার করবে, এদের বিরুদ্ধে আর আভ্যন্তরীণ ডিপার্টমেন্টাল প্রসিডিং করা যাবে না। তাদেরকে চাকরিচ্যুত করে তার যে বেনিফিট যেটা পেয়েছে সেটা ব্যবস্থা নেওয়া যাবে না। তবে তার যে দুর্নীতির যে অপরাধ বা তার যে ফৌজদারি অপরাধ বা বেনজিরের যে উইমেন স্ক্যান্ডালিং এর বিষয়, এটি একটা ফৌজদারি অপরাধ, এইটি মামলা রুজু করা যাবে এবং ইতোমধ্যে বেনজির সাহেবের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। কারণ এই যে শেখ হাসিনার কার্যকলাপে আমেরিকা অসন্তুষ্ট, বিশেষ করে বার্মার ইস্যুটা, মায়ানমারের ইস্যুটা, এবং মায়ানমারের ইস্যুটা আমেরিকার যে ইন্টারেস্ট আছে সেটি শেখ হাসিনার কারণে এটি এক্সপিডাইট হচ্ছে না। শেখ হাসিনা যেখানে তার বেনিফিট পাচ্ছে, স্বার্থ পাচ্ছে, সে এক সময় ইউটার্ন নিয়ে নিচ্ছে। কখনো সে ভারতের সাথে সম্পর্ক, কখনো সে চায়নার সাথে সম্পর্ক, কখনো সে আমেরিকার সাথে সম্পর্ক, কখনো সে রাশিয়ার সাথে সম্পর্ক। আপনি এত লোকের সাথে সম্পর্ক করে, এত লোকের সাথে খারাপ ব্যবহার করে আপনি বেশি সময় টিকে থাকা যায় না। এগুলো একটা ইস্যু। আর থার্ড যে ইস্যুটা, এই যে জেনারেল আজিজকে দিয়ে যে মেসেজটা দেওয়া হয়েছে, জেনারেল আজিজ 3 বছর আগে সেনাপ্রধান ছিল। এই যে বর্তমান সেনাপ্রধানও কিন্তু জেনারেল আজিজের থেকে কোনো অংশে কিন্তু কম করে নাই হাসিনা আক্তার। এই যে আপনার গত 4 জন সেনাপ্রধান, জেনারেল মঈন ইকবাল করিম ভুঁইয়া, জেনারেল আজিজ এবং জেনারেল শফিউদ্দিন আহমেদ, এটা আপনাকে হিসাব করতে হবে যে কে কার থেকে বেশি বা কম এই শেখ হাসিনাকে অগণতান্ত্রিক প্রক্রিয়ায়, অসাংবিধানিক প্রক্রিয়া ক্ষমতা কন্টিনিউ করার জন্য প্রকাশ্যে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সহায়তা বা সমর্থন করেছে। তার মানে আমার যেটা আলোচনার বিষয়বস্তু হলো, এই যে স্যাংশনটা দেওয়া হয়েছে, এই স্যাংশনের ভিতর মেসেজ হচ্ছে 3টা। একটা হচ্ছে ইন্ডিয়াকে মেসেজ, একটা হচ্ছে শেখ হাসিনাকে মেসেজ, আমি কেবল সলিউশন এখনো সময় আছে, তা নাহলে আপনার পরিণতি স্বৈর শাসকরা যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে, এটা আপনাকে ক্ষমতাচ্যুত হতে হবে। আর এই যে শেখ হাসিনা বারবার একবার ইন্ডিয়া একবার চায়না দিকে ফ্লাকচুয়েট হচ্ছে, এবং জনগণের আন্দোলনে যদি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়, তাহলে বাংলাদেশের সকল জনগণ কিন্তু চায়নামুখী হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমেরিকাও কিন্তু বাংলাদেশে ইনফিল্ট্রেট করতে পারবে না। এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে এই যে পরবর্তী আমাদের যারা কুশীলব যারা আছে, এটা জেনারেল আজিজকে স্যাংশন দেওয়া অর্থ হচ্ছে পরবর্তী সেনাপ্রধানের নামেও দেখবেন যে স্যাংশন চলে আসতে পারে। আমাদের যে প্রধান বিচারপতি, আমাদের যে পুলিশের আইজিপি, আমাদের যে রাষ্ট্রপতি, আমাদের যে ইলেকশন কমিশনার, ক্যাবিনেট সেক্রেটারি, পররাষ্ট্র সচিব, আমাদের জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, যে 26 জনের নাম পত্র পত্রিকায় এসেছে যে তারা ভার্চুয়ালি একটি অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এই শেখ হাসিনাকে এই 2024-এ ক্ষমতা কন্টিনিউ করেছে। একইভাবে 2018 সালে যে 24 জন ছিল, 2014 যে 24 জন ছিল, 2018 যে 24 জন ছিল, এদের প্রতিও মেসেজ, প্লাস বর্তমান যারা কুশীলব আছেন, যারা সহযোগিতা করছেন এবং করে যাচ্ছেন, ওদের জন্য একটা মেসেজ। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, শেষ করে দিচ্ছি এক মিনিটে। সেটি হলো, আপনি যেটা বললেন যে জেনারেল আজিজকে, মানে জেনারেল আজিজের বিরুদ্ধে যে দুর্নীতি বা বিভিন্ন গুরুতর অভিযোগে যে তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে কিনা। যদিও পররাষ্ট্রমন্ত্রী বলেছে এটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয়। তো এটি আমার আসলে খুব কষ্ট হয় হাসিনা আক্তার, যে এইরকম অযোগ্য লোক আমাদের মন্ত্রী পদমর্যাদায় থাকে, এবং উনি 10 বছর নাকি 10 বছর মন্ত্রীও ছিলেন। এখন উনি পররাষ্ট্র মন্ত্রণালয়, একজন সেনাপ্রধানের দায়িত্ব, লায়াবিলিটিস, তারপরেও তিনি 3 বছর আগে রিটায়ার করেছেন। এটি নাকি সরকারের কোনো দায়িত্ব, মানে সরকারের কোনো দায়বদ্ধতা নয়। একটা পররাষ্ট্র মন্ত্রী উনি এইভাবে বক্তব্য দিচ্ছেন, এবং এটা কিভাবে বক্তব্য দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আইন কি বলে। আইন যেটা হচ্ছে যে সিভিল আইন এবং সেনা আইনের একটু ডিফারেন্স আছে। আপনার সিভিল আইনে এর আগে যে 7 জনকে স্যাংশন দেওয়া হয়েছে, তার ভিতর ডক্টর বেনজির এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা, ওনারা চাকরিতে নেয় রিটায়ার করেছে, এবং বর্তমান আইজি রিটায়ার করবে।
বাকি 4 জন এখনো চাকরিতে আছে। জেনারেল আজিজ রিটায়ার করেছে। সিভিল আইনে যদি কোনো অপরাধ ঘটে তাহলে সেই অপরাধ হলো চাকরিতে রিটায়ার করার আগ পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যবস্থা গ্রহণ করে তার সর্বোচ্চ সাজা হবে চাকরিচ্যুতি, মানে চাকরিচ্যুতি উইথ ডিসমিসাল। তার মানে গভর্নমেন্টের কোনো বেনিফিট সে পাবে না। তার মানে বেনজির এবং যে কর্মকর্তা রিটায়ার করেছে এবং বর্তমান আইজিপি যে 1 মাস পরে রিটায়ার করবে, এদের বিরুদ্ধে আর আভ্যন্তরীণ ডিপার্টমেন্টাল প্রসিডিং করা যাবে না। তাদেরকে চাকরিচ্যুত করে তার যে বেনিফিট যেটা পেয়েছে সেটা ব্যবস্থা নেওয়া যাবে না। তবে তার যে দুর্নীতির যে অপরাধ বা তার যে ফৌজদারি অপরাধ বা বেনজিরের যে উইমেন স্ক্যান্ডালিং এর বিষয়, এটি একটা ফৌজদারি অপরাধ, এইটি মামলা রুজু করা যাবে এবং ইতোমধ্যে বেনজির সাহেবের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। এখন আসে সেনাবাহিনীর বিষয়টা। সেনাবাহিনীর বিষয় যেটা হলো জেনারেল আজিজের যে অপরাধটা, এটি হলো উনি চাকরিতে থাকা অবস্থায় হয়েছে। সেনা আইন 1952 এই আইনে আপনার সিভিল মামলাও ট্রায়াল করা যায়, ক্রিমিনাল মামলাও ট্রায়াল করা যায়। তার মানে চাকরিচ্যুতির যে বিষয়টা সেটা কোর্ট অফ ইনকোয়ারির মাধ্যমে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে চাকরি থেকে ডিসমিস করা হয় এবং তাকে কোনো প্রকার রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া হয় না। তো যেহেতু আজিজ অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছে, এইটা আজিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে আজিজ যেহেতু 3 বছর আগে রিটায়ার করেছে, তার বিরুদ্ধে সেনা আইনে কোর্ট মার্শাল করা যাবে। কোর্ট মার্শাল করে তার বিরুদ্ধে ক্রিমিনাল অপরাধ যেটা, দুর্নীতির অপরাধ যেটা, সেটা তার বিরুদ্ধে বিচার করা যাবে এবং তাকে সাজা দেওয়া যাবে। এটির একটা বাস্তব উদাহরণ হচ্ছে 2008 সালে ইন্ডিয়ান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল পি কে রাত ওনার বিরুদ্ধে অভিযোগ আসে যে উনি সেনাবাহিনীর পাশের জমি ইজারা দেবার ক্ষেত্রে অনিয়ম করেছিলেন। পরে উনি রিটায়ার করলেন। রিটায়ার করার পরে তখন বলা হলো যে তার বিচারটা সেনা আইনে করা যাবে কিনা। ওই সময় যিনি সেনা প্রধান ছিলেন তিনি এবার ওনার থেকে চাকরিতে জুনিয়র। এবার সেনা আইনের নিয়ম হচ্ছে কারোর বিরুদ্ধে বিচার করতে হলে যিনি বিচারক থাকবেন তিনি একই র্যাঙ্কের অথবা তার থেকে সিনিয়র হতে হবে। তখন এটা আদালতে গেল, আদালত থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যিনি সেনা প্রধান আছেন উনি এই কোর্ট মার্শালের বিচারক হবেন এবং ওইটা ট্রায়াল হয়েছিল এবং 2011 সালে তাকে কিন্তু সাজা দেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে যে পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছে, কথাটি সত্য না। এটা সরকারের দায়িত্ব। আমি আপনার মাধ্যমে আমি উদাত্ত আহ্বান জানাবো সরকারের প্রতি যে আপনি জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির মামলা সহ তার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অপরাধ থেকে থাকে আপনি সেনা আইন 1952 কোর্ট মার্শাল করে তাকে সাজার ব্যবস্থা করেন যদি অপরাধ প্রমাণিত হয়। 69-এর ইস্যু ছিল কিন্তু দুইটা, একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে স্বাধীনতা। 90 সালের ইস্যু ছিল কিন্তু শুধু গণতন্ত্র। আর এইবারও কিন্তু 69 সালের মতো দুইটা ইস্যু, একটা হচ্ছে গণতন্ত্র আর একটি হচ্ছে অর্থনৈতিক অভ্যুত্থান। 69 সালে কিন্তু অর্থনৈতিক সমস্যা ছিল না, কিন্তু আপনার পেটের ক্ষুধা যদি থাকে ফরদ ভাই, তাহলে আমি তো আপনাকে বললাম আমি তো সেনাবাহিনীতেও চাকরি করে এসেছি, পুলিশেও চাকরি করে এসেছি, জুডিশিয়ারিতে এখন কাজ করি, প্র্যাকটিস করি। আপনার পেটে যদি ক্ষুধা থাকে তাহলে এই যে আওয়ামী পুলিশ দিয়ে, পুলিশের এই যে রাইফেলের গুলি এবং অস্ত্র দিয়ে আপনি আন্দোলন ঠেকাতে পারবেন না। ইভেন সেনাবাহিনীর ট্যাঙ্ক মেশিন গান দিয়েও আপনি আন্দোলন ঠেকাতে পারবেন না। ইভেন আপনি যদি যুদ্ধ বিমানও নামিয়ে দেন আপনি আন্দোলন ঠেকাতে পারবেন না। বরং আপনি যেহেতু আওয়ামী লীগের একজন উপদেষ্টা, নেত্রীকে বলেন, আমিও বলছি যদি নেত্রী আমাদের কথা সরাসরি না শুনলেও নেত্রীর যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে তারা আমাদের কথা শোনে, তাহলে আমিও নেত্রীকে একটু অ্যাডভাইস করতে চাচ্ছি আপনি একটা অ্যামিকেবল সেটেলমেন্টে যান। আপনি গণতন্ত্র ফিরিয়ে দেন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেন। তাতে যদি আপনি অপোজিশনে আসেন, অপোজিশন ইজ অলসো পার্ট অফ দ্য গভর্নমেন্ট, তাহলে আপনি যারা পাওয়ারে আসবে তারা 5 বছর থাকুক, 5 বছর পরে আপনি আবার আসবেন পাওয়ারে। কিন্তু আপনি এইভাবে যদি পাওয়ারে থাকেন তাহলে আপনি ইতিহাসে একজন কলঙ্কিত শাসক হিসেবে আপনাকে পরবর্তী প্রজন্ম টু প্রজন্ম কিন্তু স্মরণ রাখবে। আপনি কি উন্নয়ন করছেন, কিন্তু এই উন্নয়নের পিছনে কিন্তু বিলিয়নস অফ ডলার কিন্তু আপনি ঋণ রেখে যাচ্ছে। এই মুহূর্তে 150 বিলিয়ন ডলার কিন্তু ঋণ। প্রতিটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে 1,50,000 টাকা তাকে ঋণের বোঝা নিয়ে জন্ম নিতে হচ্ছে। এই সমস্ত কারণে ফরদ ভাই আপনি যতই আশাবাদী হন না কেন, আমরা একটু অপেক্ষা করি, আর 2-3 মাস অপেক্ষা করি, তারপরে আমরা দেখি গেমটা কিভাবে প্লে হয় এবং আমরা ওই দিকে যাচ্ছি এবং আমি ওইটাও আশা করছি যে জনগণের ক্ষমতা জনগণকে আমরা ফিরিয়ে দিতে সমর্থ হব।